গল্পবিজ্ঞান 2, সায়েন্স ফিকশন 2। রচনাকাল সাল 2005। গল্পের সমস্ত ঘটনা, স্থান ও চরিত্র বিদেশি। তবে শ্রোতার সুবিধার্থে গল্পটি এবং এর সংলাপগুলি বাংলা ভাষায় প্রকাশ করা হয়েছে। ক্রাইম ফটোগ্রাফার অনিন্দ রায়ের চরিত্রে আমি, আমার সঙ্গে জন ডিলানের চরিত্রে জয় মিত্র। শুরু করছি আমাজনের ড্রাকুলা, পর্ব 1। ফুলের গন্ধটা কেমন যেন, তাই না? ফিস ফিস করে আমার কানের কাছে এসে জিজ্ঞাসা করল রিপোর্টার বন্ধু জন। আসলে ভালো জিনিস একটু হলেই ভালো হয়। শ্রদ্ধাঞ্জলির ফুলগুলোর দিকে জুম করে একটা ভালো স্ন্যাপশট নিতে নিতে উত্তর দিলাম। জন ডিলান হলো একাধারে বিখ্যাত নিউজ পেপার টুডেজ রেভলিউশনের রিপোর্টার, আমার প্রিয় বন্ধু এবং রুমমেট। বংশগতভাবে সে বিশুদ্ধ ব্রাজিলিয়ান, আর আমি বংশগত সূত্রে বাঙালি হলেও জন্মের পর থেকে ব্রাজিলই আমার জন্মভূমি। বাবা মা রিওতে অর্থাৎ রিও ডে জেনেরোতে থাকলেও ফটোগ্রাফির নেশাটাকে পেশা করতে আমাকে ব্রাসিলিয়া আসতে হয়েছে। টুডেজ রেভলিউশন নিউজপেপারই আমার কর্মক্ষেত্র। আজ আমরা উপস্থিত সিটিএসবি অর্থাৎ ক্লোনিং অ্যান্ড ট্রান্সজেনিক সায়েন্টিস্টস অব ব্রাজিলিয়া এর মেইন বিল্ডিংয়ে, যেখানে প্রয়াত বিজ্ঞানী উইলসন গ্রাহামের মৃত্যু দিবস পালিত হচ্ছে। আজ থেকে 7 বছর আগে ঠিক এই দিনে তিনি প্রয়াত হয়েছিলেন। এই প্রসঙ্গে বিজ্ঞানী উইলসন সম্পর্কে কিছু বলা উচিত। বিজ্ঞানী উইলসন গ্রাহাম আমার কলেজের ফিজিওলজির প্রফেসর ছিলেন। তবে এটা ওর প্রকৃত পরিচয় নয়। আসলে তিনি একজন অনেক বড় সায়েন্টিস্ট ছিলেন। ব্যক্তিগত গবেষণায় ব্যস্ত থাকায় ক্লাস কমই নিতেন। তবু তার দেওয়া স্বল্প সময়েই সকলকে অভিভূত করত। আমি অবশ্য তার ক্লাসের সবচেয়ে ফাঁকিবাজ স্টুডেন্টই ছিলাম। তবে সব ফটোগ্রাফাররাই আমার মতো পড়াশোনায় ফাঁকিবাজ হয় না। কর্মজীবনের কয়েকটা বছর রিওতে কাটিয়ে উইলসন চলে আসেন ব্রাসিলিয়ায়। এখানে এসে সিটিএসবিতে যোগ দেন, আর অল্প দিনের মধ্যেই তার গবেষণার মাধ্যমে ক্লোনিংয়ের জগতে সকলের নজর কাড়েন, প্রসিদ্ধিও পান। কিন্তু একটা ভুল পদক্ষেপ তাকে তার সুপ্রসিদ্ধ জীবন থেকে মুখ থুবড়ে পড়তে বাধ্য করে। 1996 স্কটল্যান্ডের বিজ্ঞানী উইলমুটের ডলি নামক মেষশাবক উদ্ভাবন, আর তার 2 বছর পর 1998 আমেরিকান কোম্পানি অ্যাডভান্সড সেল টেকনোলজি এর হিউম্যান ক্লোনিংয়ের চেষ্টা উইলসনকে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ফেলে। তিনিও হিউম্যান ক্লোনিং মেকানিজমে আত্মনিয়োগ করেন, কিছু অংশ সফলও হন। শেষে যখন তার গবেষণার স্বল্প কিছু অংশই বাকি, তখন আন্তর্জাতিকভাবে হিউম্যান ক্লোনিং নিষিদ্ধ হয়, এমনকি আইনত দণ্ডনীয় অপরাধ পর্যন্ত হয়। কিন্তু তাতেও তিনি দমে না গিয়ে একক প্রচেষ্টায় গবেষণা চালাতে থাকেন। কিছুদিন পর সরকার এ ব্যাপারে জানতে পারলে প্রথমে নিষেধাজ্ঞা পাঠানো হয়। কাজ না হলে উইলসনকে চাকরি থেকে বরখাস্ত করে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে মাস 4 পেরোতে না পেরোতেই জেলে উইলসনের মানসিক অবস্থা এমন হয়ে যায় যে তাকে মেন্টাল অ্যাসাইলামে ভর্তি করতে হয়। সেখানেই এক রাতে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে তার প্রাণ যায়। সেই আগুনের সুযোগে কয়েকজন রোগীও সেখান থেকে পালিয়ে যায়। বদনাম হয়ে যাওয়ায় দেশ জুড়ে তার মৃত্যু দিবস পালিত না হলেও সিটিএসবি তাঁকে মনে রেখেছে। মিস্টার ম্যানসফিল্ডের একটা শট নিস। সিটিএসবি এর চেয়ারম্যান হ্যারোল্ড ম্যানসফিল্ডের স্পিচ লিখতে লিখতে বলল জন। কয়েকটা ফটোগ্রাফ নিয়ে আর প্রয়োজনীয় কাজ সেরে বর্তমান আস্তানার দিকে রওনা হলাম। সন্ধ্যায় চায়ের পর আগামীকালের পেপারের প্রয়োজনীয় ছবিগুলো প্রিন্ট করতে ডার্করুমে গেলাম।
দুটো ছবি কমপ্লিট হয়েছে কি জন দরজায় ঠকঠক করতে লাগলো। দরজা খুললাম। কি হয়েছে? এর চেয়ে ভালো দিন আর পাবি কবে? আজ কাজ অনেক কম, ভালোই হলো। তাড়াতাড়ি ছবি কটা ওয়াশ করে রেডি হয়ে নে, অফিস হয়ে এক জায়গায় যেতে হবে। কোথায়? জিজ্ঞাসা করার আগেই জনের হাতে একটা থিয়েটারের অ্যাড দেখতে পেলাম। তাতে বড় বড় করে লেখা আছে, কাউন্ট ড্রাকুলা ইন দ্য সিটি। দূর, ওসব প্লেটে আমার ভালো লাগে না, তার উপর আবার ড্রাকুলা। সপ্তাহে একদিন শো, আর আজকের নাইট শোটাই লাস্ট, বুঝেছিস? না গেলে কত বড় একটা সুযোগ হাতছাড়া হবে। আর ব্রাসিলিয়ার সবচেয়ে জনপ্রিয় অগাস্টাস অভিনীত একটা ইভেন্টকে তুই এইভাবে... তাহলে তুই সেই সুযোগটা নে, আমি না হয় নাই নিলাম। বলে ডার্ক রুমের দরজাটা বন্ধ করে দিলাম। ঘণ্টাখানেক পরে ফ্রেশ হয়ে ফটোগুলো বাছতে বসলাম। দোষ দেওয়ার জন্য জন সামনে ছিল না বলে তাড়াতাড়ি বাজে শটের ফটোগ্রাফগুলো ডাস্টবিন কত করলাম। উইলসন স্যারের আবক্ষ মর্মর মূর্তিওয়ালা ফটোটা হাতে তুলতেই এঁদো মুখে জন হাজির হলো। ঘড়ির দিকে একবার তাকিয়ে জিজ্ঞাসা করলাম, 1 ঘন্টায় শো শেষ? কাটা ঘায়ে নুনের ছিটের মতো আমার কথাগুলো ওকে আঘাত করলো। বল বল, তুইও বা ভাত যাবি কেন? ব্যাপারটা সিরিয়াস দেখে বললাম, ব্যাপারটা কি বলতো? ব্যাপারটার কিছুই না, শো দেখা হলো না। কেন? কাউন্ট ড্রাকুলা ইজ কিডন্যাপড, আজকে শোতে অ্যাবসেন্ট। বলিস কি? আমার ধারণা সেরকমই কিছু একটা হয়েছে, তবে প্লে অথরিটি বলছে নায়ক না বলে কোথাও চলে গেছে, হয়তো 4-5 দিনের মধ্যেই চলে আসবে। ও প্রায় নাকি এরকম করে। তবে অগাস্টাসের সহকর্মীদের জিজ্ঞেস করে জানতে পারলাম কিছুদিন আগে থেকেই অগাস্টাস একটা দুটানায় ভুগছিল, বড় রকমের একটা ধারে ডুবেছিল। কতকবার তো কিডন্যাপিং আর খুনের হুমকিও এসেছে। নাটকের কাজ ছেড়ে দিতে পর্যন্ত চেয়েছিল, পরে ম্যানেজার আর সকলের অনুরোধে আবার কাজ করতে রাজি হয়। আগের সপ্তাহের কথা, শোয়ের পরদিন সকাল থেকেই ওকে কিছুটা বিচলিত মনে হয়। সকাল সকাল কোথাও বেরিয়ে পড়ে, জিজ্ঞেস করলে কারোর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা বলে। তারপর থেকেই ওর আর কোনো হদিশ নেই। তবে কি সত্যি কিডন্যাপিং? সঠিক বলা যায় না, তবে পেপার বিক্রির জন্য মশলা তো চাই, ওটাই মশলার রস যোগাবে। শো দেখা না হলেও একটা কাজ তো হবে। বেশ, তোর শো দেখার প্ল্যানটা তো ফেল হলো, এবার আমার প্ল্যানটা শোন। অফিসে ফটোগুলো দিয়ে আমরা ক্লাসিকে যাচ্ছি। তুই আবার নাইট ক্লাব যেতে কবে থেকে শিখলি? হাতের কাছে এতগুলো বিনোদনের উপায়, গোটা ব্রাজিলিয়ায় কতগুলো ডিস্কো আর ডান্স বার বলতো। তাই সবসময় জনগণকে মশলা দিতে গিয়ে নিজেরা কিছুই এনজয় করলাম না, তা হয়? তুই যে আমার ভাষা বলছিস। হ্যাঁ হ্যাঁ, বলতে হবে, মাঝে মাঝে বা মাসে 1-8 করতেও হবে, তবেই তো লাইফটা লাইভ হবে। শহরের বুকে নবীনদের জন্য সবথেকে জনপ্রিয় নাইট ক্লাব ক্লাসিক। ওখানে পৌঁছেই এক দঙ্গল যুবক যুবতীর সমুদ্র ঠেলে বাড়ি গিয়ে বসলাম দুজনে। আমার ব্যক্তিগত ইচ্ছা না থাকলেও কেবলমাত্র জনের বিনোদনের জন্য যেখানে আসা তা ওকে বুঝতে দিই। তবে অ্যালকোহল আর চুরুটের ধোঁয়ার উগ্র গন্ধ আর কান ঝালাফালা করে দেওয়ার রকিং মিউজিক আমাকে খুবই বিরক্ত করছিল। সেই সঙ্গে তরুণ তরুণীদের প্রাণ খোলা উদ্যম তাণ্ডব নৃত্য যেন আর এক মাত্রা জুড়েছিল। ওই লোকটাকে দেখেছিস? জন ইশারা করে দেখালো। মেয়র না? এত দুর্বল লাগছে কেন? আর মেয়র নাইট ক্লাবে? ভাবা যায়, এই মেয়রই নাকি ব্রাজিলিয়াকে ব্রিটেন বানাবে বলেছিল। সবই সম্ভব, বুঝলি, কিচ্ছু অসম্ভব নয়।
বেশ যে বলছিলি আজ কাজ নেই, এখানে এসে তো আরেকটা খবর পেলি। ভুল হলো রে, শুধু ক্যামেরাটা আনা হলো না। ঠিক বলেছিস। সকালে একটু দেরিতেই ঘুমটা ভাঙল। জন সেই ভোর 3টেই যে আর্টিকেলগুলো নিয়ে প্রেসে রওনা হয়েছে এখনো ফেরেনি। ঘড়িতে তাকিয়ে দেখলাম 9:30 বাজছে। আপাত দৃষ্টিতে জনকে সাধারণ রিপোর্টারদের থেকে একটু আলাদা মনে হলেও কাজের সময় ও প্রচণ্ড সিরিয়াস আর কর্মঠ। একদিন ভালো খবর না পেলেও ওর আর্টিকেল লেখার গুণে আর মশলার মহিমায় পেপারের কপি সাধারণের চেয়ে খুব একটা কম বিক্রি হয় না। আর বোমবাস্টিং খবর পেলে তো বলতেই হবে না। সেদিনের মার্কেটটা আমাদেরই হাতে থাকে। যাই হোক, পেশা আর কাজের দিক থেকে সাধারণ রিপোর্টারদের সঙ্গে ওর অমিল খোঁজা দায়। যাক, উঠেছিস তাহলে? হাতে 4-5টা নিউজ পেপারের কপি নিয়ে ঢুলু ঢুলু চোখে দরজা ঠেলে ঘরে ঢুকলো জন। কালকের অ্যালকোহলের গন্ধেই কাজ হয়ে গেছে বোধহয়, কিন্তু হাতে অতগুলো পেপার কেন? আর বলিস না, লাইভ টুমোরোটা মনে হচ্ছে পাল্লা দেওয়ার চেষ্টা করছে। একটা সামান্য খবরের জন্য প্রায় আমাদের সমান সমান কপি বিক্রি হয়েছে ওদের। কি খবর? এই দেখ, বলে আমাকে প্রতিদ্বন্দ্বী নিউজ পেপারের একটা কপি ধরিয়ে আঙুল দিয়ে দেখালো। ফ্রন্ট পেজে হলেও সরু একটা কলামে 10-12 লাইনের একটা খবর, তবে শিরোনামটা রোমহর্ষক। আমাজনে ড্রাকুলার তাণ্ডব। খবরটা পড়ে জনকে বললাম, যত সব বুজরুকি। আরে আজকাল এসব দিয়ে আর কিছু হয় না। মানুষ সচেতন হয়ে গেছে, আর বোকা বানানো যায় না। ঠিক বলেছিস। তবে খতিয়ে দেখতে দোষ কি? বিশ্বাস করা না করাটা পাঠকের ওপর নির্ভর করে। বিশ্বাসযোগ্য না হলেও খবরটা সামান্য নয়। ছেলেগুলো কিছু শিখেছে, কি বলিস? সে তো অবশ্যই। না হলে প্রায় 2500 কিলোমিটার দূরে বার্সেলোসের কাছের কোনো প্রত্যন্ত গ্রামের খবর এদের কাছে এলো কি করে? আর কাছাকাছি এত জায়গা থাকতে ড্রাকুলাগুলো অত দূরেই বা গেল কেন? এখানে আয়, শহরে এসে শিক্ষিত রক্তগুলো খা, তা নয়। তাহলে রোমাঞ্চকর খবর ছেপে আমাদের পেটও আনন্দে থাকে। ওদেরও আর কি খেয়ে দিয়ে কাজ নেই? জনের কথায় না হেসে পারলাম না। হাসতে হাসতেই বললাম, এই ল্যাপটপ, আইপড, সেলফোনের যুগেও ড্রাকুলার গল্প বোধহয় টিকবে না। ব্র্যাম স্টোকারের যুগ হলে অনায়াসে জনতা মজে যেত। ছেলেগুলো খবরটা এনেছে যখন, আমি এটাতে অতটা অবহেলার কিছু দেখছি না। তুই শেষে বললাম না, বিশ্বাস করা না করাটা সম্পূর্ণ নিজের ব্যাপার। তবে পেশাগতভাবে ওরা এখনো কাঁচা, তাই তো সম্পূর্ণ খবরটা না জেনে কেবলমাত্র লোকজনের মুখের কথায় একটা কলম ছেপেছে। আমাদের ওই সূত্র ধরেই পুরো কাজটা করতে হবে। তুই নিশ্চয়ই আমাকে আবার আমাজনের জঙ্গলে যেতে বলবি না? ঠিক ধরেছিস। আমাদের প্রয়োজনীয় সমস্ত ইনফরমেশন আমাজন থেকেই পাবো। ওখানে গিয়ে ওখানকার লোকেদের সঙ্গে কথা বলে আর ওখানকার আবহাওয়া সরজমিনে দেখেই বোঝা যাবে কি সত্যি কি মিথ্যা। আশা করি তারপরই এসব যত্রতত্র গজিয়ে ওঠা আগাছাগুলো বুঝতে পারবে টুডেজ রেভলিউশনের স্থান দখল করা তাদের ক্ষমতায় কোলাবে না। আগেরবারের অভিজ্ঞতা এখনো ভুলিনি। স্মাগলারদের ঘাঁটি খুঁজতে গিয়ে সেবার তো কুমিরের পেটে যেতে যেতে বেঁচেছি। আমাজনের জলের স্বাদ একবার যে পাবে, জন্মেও সে আর কোনোদিন অমুক হবে না। এবার তার চেয়েও ভয়ঙ্কর কিছু। কুমির তো প্রথমে মেরে দিয়ে তারপরে যা করার করে, কিন্তু ড্রাকুলা, এরা জীবিত অবস্থাতেই গলার ধমনীতে দাঁত ফুটিয়ে রক্ত খায়। একবার ভাবতে পারছিস যার রক্ত খায় তার অবস্থাটা ঠিক কি রকম হয়? জীবন আর মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে কি রকম যন্ত্রণা তাকে সহ্য করতে হয়, কি রকম ভাবে। বলতে বলতে জন এক রহস্যময় জগতে চলে গেল। ওর চোখ দুটো ঘোলা হয়ে যেতে লাগলো। ওর কথায় অলৌকিকতার প্রতি খানিকটা বিশ্বাস জন্মাতে লাগলো, কিন্তু পর মুহূর্তেই নিজেকে সামলে নিলাম। থাক,
ওসব কথা ছাড়, কবে বেরোচ্ছি বল? আমারও হলো জ্বালা। মাঝে মাঝে মনে হয় কেন যে ক্রাইম ফটোগ্রাফার হতে গেলাম। এর চেয়ে ফ্যাশন মডেলদের ফটোগ্রাফার হলে ভালো করতাম। পয়সা, সমৃদ্ধি, সুখ সবই আছে ওখানে। এখানে তৃপ্তি আছে, মানুষের ভালো করার তৃপ্তি। কিছুক্ষণ থেমে আবার বলল, হ্যাঁ, ভালো কথা। সব তৈয়ারি হয়ে গেছে। আজকের দিনটা পুরো রেস্ট। কাল সকালের ফ্লাইটে প্রথমে মনাওস ও পরে বার্সেলোস হয়ে নদী পার করে আর্মি ক্যাম্প। সেখান থেকে আর্মির গাড়ি প্রায় 200 কিলোমিটার দূরে আমাদের গন্তব্যস্থানে পৌঁছে দেবে। পুলিশও থাকবে আশা করি। গ্রামটার নাম কি? বেলামোস।